জি সাহেব এতদিন ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনাদের মতো সাহসী ব্যক্তিরা কেন চুপ ছিলেন ভাই? আপনাদের মধ্যে ২০ কোটি মানুষের মধ্যে কি ২০ জন সাহসী লোকও থাকতে পারতো না? বাংলাদেশে ওই সমস্ত সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রায় বিরল প্রজাতির প্রাণীতে পরিণত হয়েছে। তো তাহলে সমস্যাগুলো করবে কে? একটা উপায় আছে যে আমরা জনগণের ভোটের আন্দোলনে কিন্তু সংগ্রাম করে যাচ্ছি দীর্ঘদিন থেকে। কিন্তু তাদের এই অর্জন কি হয়েছে আমি জানি না। ও সবসময় জনাব মওদুদ সাহেব বেঁচে থাকতে তিনি বলতেন যে ঈদের পর থেকে আমরা স্ট্রংলি নামবো। কিন্তু কত ঈদ, কত পূজা, কত প্লাবন চলে গেল। আজও সেই আন্দোলনের রূপরেখা আমরা দেখতে পাইনি, জাতীয় দেখতে পাইনি। আপনাদের কি মনে আছে র‍্যাব প্রতিষ্ঠা কোন সরকার করেছিল? কত সালে হয়েছিল এবং র‍্যাবের প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক কে ছিলেন? নামটা নিশ্চয়ই আপনাদের মনে না থাকলেও কোনো সমস্যা নেই। আমি জানি আমার ফেনীর মানুষ ছিলেন ইকবাল হায়দার চৌধুরী। পরবর্তীতে তিনি আইজি ছিলেন এবং পরবর্তীতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানও ছিলেন। তো এই র‍্যাবকে ২০২৩ সালে যখন র‍্যাব প্রতিষ্ঠা হয়, র‍্যাবকে দিয়ে আপনার ওই যে জঙ্গি সংগঠনগুলা আপনার বাংলা ভাই এবং ওই যে কি রহমান শায়েক রহমান টমান এই সেই তাদের উত্থান এবং পতন কিভাবে র‍্যাবকে দিয়ে নাটকীয়ভাবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল সেটা আপনারা দেখেছেন। তারই ধারাবাহিকতায় র‍্যাবের পরবর্তী কর্মকর্তারা যারা ডিজি ছিলেন বা দায়িত্ব পালন করেছেন, তো সেই পর্যায়ে এসে র‍্যাবের দায়িত্ব পালন করতে গিয়ে বেনজির সাহেব কিন্তু এক পর্যায়ে কিন্তু আমেরিকান স্যাংশনও খেয়েছেন। স্যাংশনের পরে অনেকেই সমালোচনা করেছিলেন যে আমেরিকায় তিনি আর ঢুকতে পারবেন না বোধহয়। কিন্তু এরপরেও কিন্তু তিনি আমেরিকা গিয়েছেন এবং ওখান থেকে এসেছেন। এবং আপনাদেরকে একটা কথা বলি, দুজনে আপনারা সাহসী কথা বলছেন এখনই, কিন্তু আমি অত্যন্ত দুঃখের বিষয় একটা কথা বলতে হচ্ছে যে বেনজির সাহেব ডিএমপি কমিশনার ছিলেন ৪ বছর। ৪ বছর ডিএমপি কমিশনার ছিলেন যখন হেফাজতে ইসলামকে দমন করেছিল শাপলা চত্বর থেকে। হেফাজতে ইসলামের স্টেজে গিয়ে এরশাদ সরকার সহ এবং এরশাদ সাহেব সহ এবং খালেদা জিয়া সরকারও নেতৃবৃন্দ জমায়েত হয়েছিল। তো যখন নিশ্চিত সরকারের অবনতি এবং মানুষ দায়িত্ব অবহেলা হবে এমনটা চিন্তা করেছিলেন, উনি অত্যন্ত চৌকস অফিসার ছিলেন, সেই কারণে তিনি সেটা করেছিলেন। সেই সময় থেকে র‍্যাবের দায়িত্ব পালনকালীন সময়ে তিনি কিন্তু অনেক ঘটনা ঘটেছে। কিন্তু আপনারা কেউ এবং মিডিয়া, এতগুলা মিডিয়া বাংলাদেশে জনাব শেখ হাসিনা বা ২৪টিরও বেশি টেলিভিশন চ্যানেলকে অনুমোদন দিয়েছেন। কিন্তু বেনজির সাহেব এতদিন ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনাদের মতো সাহসী ব্যক্তিরা কেন চুপ ছিলেন ভাই? আপনাদের মধ্যে ২০ কোটি মানুষের মধ্যে কি ২০ জন সাহসী লোকও থাকতে পারতো না? অন্তত ৫ জন মানুষ বেনজিরের সরাসরি শিকার হয়ে মানে হত্যার শিকার হইতে পারতো না? এরকম ঘটনা ঘটে ইতিহাস সৃষ্টি করতে পারতো না? বেনজির সাহেব যখন আজকে দায়িত্ব থেকে অবসরে গিয়েছেন, ওনাকে নিয়ে আপনারা কথাবার্তা বলছেন। আমি আপনাদেরকে তৃতীয় লিঙ্গের লোক বলবো না, কারণ তৃতীয় লিঙ্গকে বাংলাদেশ সরকার একটা সম্মানিত করেছে, ওখান থেকে জনপ্রতিনিধি এখন নির্বাচিত হয়। আপনারা চতুর্থ লিঙ্গ বলবো না, আপনারা ভিন্ন প্রজাতির কোনো মানুষ হইলে এরা বলবেন, কারণ আপনারা সবসময় যে ঘটনা চলে যায় সেই ঘটনা নিয়ে আপনারা পুনরাবৃত্তি করার চেষ্টা করেন। আপনারা সাহসী ব্যক্তি হলে অদূর ভবিষ্যতে আপনারা যখন ঘটনা ঘটবে সাথে সাথে প্রতিবাদ করবেন, তখন বুঝবো যে আপনাদের সাহস এবং বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে এমন কোন দৃষ্টান্ত নাই বেনজিরের বিরুদ্ধে সভা সেমিনার তখন ক্ষমতা থাকাকালীন করেছে। দীর্ঘদিন তিনি যদি অন্যায় করে থাকেন এবং উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে উনি ওনার একটা বক্তব্য রেখেছেন, উনি কোথায় কি জায়গা সম্পত্তি আছে না আছে এবং ব্যাংক লোন আছে বা লোন ওনার পারিবারিক ভাবে কিভাবে কি করেছেন সেটা সে বসবে এবং দুদক আছে সেটার জন্য এবং তথ্য নেওয়ার জন্য বিভিন্ন। ফারুক ভাই একটি চমৎকার কথা বলেছেন আমার দেশের সুশীল সমাজ নিয়ে। আমিও অবাক হই। আমি হাসিনা টক শোতে জনাব কলিমুল্লাহ স্যারকে আমি প্রশ্ন করেছিলাম যে স্যার ইউর পিপল ক্যান অর্গানাইজ দিস থিংস, যে বর্তমান সমস্যা নির্বাচনী সমস্যা আমরা একসাথে হইতে পারছি না। উনি অত্যন্ত সবিনয় আমাদের ধন্যবাদ জানাই বলল, প্রিন্স ভাই একটা সময় ছিল টপ 5 মানে বাংলাদেশের সমস্যা করতো সাংবাদিক জাস্টিস সুমন কার নাম যিনি বললেন এই মুহূর্তে আমার মনে নেই, যে এই মুহূর্তে বাংলাদেশে ওই সমস্ত সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রায় বিরল প্রজাতির প্রাণীতে পরিণত হয়েছে। তো তাহলে সমস্যাগুলো করবে কে? একটা উপায় আছে, কিন্তু সেটা হচ্ছে ফারুক ভাই খেয়াল করেন, একটা উপায় আছে, কিন্তু বুলেট ছাড়া যেমন বিপ্লব হয় না, যৌক্তিক আন্দোলন সংগ্রাম ছাড়া যেমন কোনো দাবি আদায় হয় না, ঠিক তেমনি আলোচনার টেবিল ছাড়া কোনোদিন শান্তি ফিরে আসেনি কোনো দেশে। এবং গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোদিন যুদ্ধকালীন সময়েও
আলোচনার সুযোগ থাকে, আলোচনার দরজা কখনোই বন্ধ হয় না। আরেকটি বিষয় হচ্ছে যে ভোট ছাড়া সরকার পরিবর্তন করার কোনো রাস্তা গণতান্ত্রিক রাষ্ট্রে আর খোলা নেই। গণতন্ত্র যদি বলে থাকেন আপনি, সে দেশে ভোট ছাড়া একমাত্র উপায় হচ্ছে সরকার পরিবর্তন। যদি বলে যে আমি ভোট দিতে পারি নাই, তো আপনি কি বলবেন? ভোট দিতে পারে নাই? হ্যাঁ, মানুষ তো সবাইকে বলে যে ভোট দিতে পারি নাই। না না, এটা বাংলাদেশের জরিপ না। তো আপনি কার কথা শুনে আপনি বলছেন এই কথা? মানুষের চাইতে মানুষ তো বাংলাদেশে 20 কোটি, কজন বলছে যে ভোট দিতে পারে নাই? নীরবতাও কিন্তু সম্মতির লক্ষণ আপু, আপনি কিন্তু বুঝে নেবেন। নীরবতা, বাংলাদেশে যদি একটি শক্তিশালী অপোজিশন থাকতো, অপোজিশন পার্টি যদি থাকতো, বিএনপি কিন্তু অনেক দায় আছে আপু। জনগণের পক্ষে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য যদি যৌক্তিক কোনো এজেন্ডা যদি সামনে ছুটে দিত, আমার তো বিশ্বাস জনগণ সংক্ষুব্ধ না থেকে, জনগণ সংক্ষুব্ধ ছিল দ্রব্যমূল্য প্রশ্নে, কিন্তু জনগণ বিদ্রোহ ঘোষণা করে নাই। 90 গণ অভ্যুত্থানের মতো রাস্তায় সকলে নেমে আসে নাই। বিএনপির এজেন্ডা গুলো তাদের পছন্দ হয় নাই, হুজ্জতি পছন্দ মনে হয়েছে। কারণ তারা একদিকে ভোটাধিকারের জন্য আন্দোলন করছিল জাতীয় সংসদ নির্বাচনের আগে, অন্যদিকে তারা লিফলেট বিতরণ করছিল এবং ভোটের দিন পর্যন্ত তারা লিফলেট বিতরণ করছিল যে ভোট দিতে যাবেন না। অথচ তারা ভোটের আন্দোলনে কিন্তু এটা বলছিল, কিন্তু তারা পলাও করে যে আমরা জনগণের ভোটের আন্দোলনে কিন্তু সংগ্রাম করে যাচ্ছি দীর্ঘদিন থেকে। কিন্তু তাদের এই অর্জন কি হয়েছে আমি জানি না। ও সবসময় জনাব মধু সাহেব বেঁচে থাকতে তিনি বলতেন যে ঈদের পর থেকে আমরা স্ট্রংলি নামবো। কিন্তু কত ঈদ, কত পূজা, কত প্লাবন চলে গেল, আজও সে আন্দোলনের রূপরেখা আমরা দেখতে পাইনি, জাতীয় দেখতে পাইনি। এখন কথা তো অনেক বলা যাবে, আসলে সরকার পরিবর্তন, সরকার যদি এতটাই হয়, তাহলে আপনারা দোয়া করেন যেন সরকারের উপরে আল্লাহ প্রদত্ত কোনো গজব নেমে আসা ছাড়া আপনাদের পক্ষে তো আর কোনো কিছু করা সম্ভব না। আপনারা হাত তুলে সবাই বসে থাকেন, দোয়া করেন, এতে করে আপনাদের জন্য ভালো হবে, এদের জন্য দেশবাসীর জন্য ভালো হবে। আপনি আন্দোলন সংগ্রাম যেহেতু করতে পারবেন না, ব্যর্থ হয়েছেন, সুশীল সমাজ যারা, এরা কারা? এরাও কিন্তু বেতনভুক্ত আপনাদের ছিল অনেকেই। আমি সকলের উপরে না, কিছু কিছু বলছি, যাদের বেতনটা বন্ধ হয়ে গেছে, যারা যখন আপনারা খোকন ভাইকে বিশেষ করে বলছি, উনি বিএনপি নেতা, বিশেষ করে বলছি, আপনারা যখন লবিস্টের উপর নির্ভর হয়ে গেছেন, হাই চড়া দামে যখন লবিস্ট নিয়োগ করা শুরু করছেন, বাংলাদেশি সুশীল সমাজের উপর আপনারা নির্ভরতা কমিয়ে দিয়েছেন, ওনাদেরকে বেতন ভাতা বন্ধ করে দিয়েছেন, ওনারাও কথা বলা বন্ধ করে দিয়েছে, আপনাদের পক্ষে কথা বলেনি। দীর্ঘদিন সংগ্রাম আন্দোলন, নির্বাচনের আগে আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে, আপনাদের পক্ষে কোনোদিন ওনাদেরকে কথা বলতে আমিও দেখিনি। আসলে আমিও খুব ক্ষুব্ধ এদের ব্যাপারে, তো সহমত পোষণ করছি। সুতরাং একটা বিষয় হলো ফরিদপুরের বিষয়টা এর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আপনি দেখে থাকবেন এই গরমের দিনে রিজভী সাহেব কি করলো? আরেকটা হুজ্জুতি কাজ করলো। গরমের দিনে একটা শাল পরে সেটা গাছ থেকে ছুড়ে ফেলে দিয়ে ইন্ডিয়ান পণ্য বর্জন করলাম বলে একটা ঘোষণা দিয়ে দিল। এতে করে ইন্ডিয়ান নেতারা হুজ্জুতি কর্মকাণ্ডের জন্য অনেক রাগ করেছে যে এটা কোনো হইতে পারে না। তো এটা ইন্ডিয়ান পণ্য বর্জন করার ধারাবাহিকতায় কিন্তু ফরিদপুরের এই মন্দিরে হামলা। ওনারা কিন্তু সকল আন্দোলন যখন ব্যর্থ হয়, তখন কি করে ইন্ডিয়াকে কিভাবে রাগান্বিত করে বাংলাদেশের উপর একটা মানে খুব শত্রুতা লাগাই দেওয়া যায়, কিভাবে কি করা যায়, সেই কারণে এই মন্দিরে হামলা হয়েছে বলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটা ঘটনা ঘটেছে বলে আমার আপনার তদন্তে নিশ্চয়ই এরা এই ঘটনাটা বেরিয়ে আসবে। এটার জন্য তারা চেষ্টা করছেন এই ঘটনাকে ইস্যু করে আরো বেশি করে দেশে শান্তি শৃঙ্খলা যাতে করে বিঘ্ন ঘটানো যায়, এবং বিদেশিদের করেছে বিএনপি এটা করেছে। কারণ বিএনপির ইন্ডিয়ান পণ্য বর্জনের যে ঘটনা, সে আন্দোলন কিন্তু বেশি দিন চলে না, কিন্তু আপনি দেখছেন 2-1 দিন চাদরটা ফেলে দেওয়ার পরে 2-1 দিন ওনার সাথে সাথে কেউ ফেলে দিচ্ছে, কিন্তু আপনি ম্যাক্সিমাম বিএনপি নেতার ঘরে গিয়ে দেখেন ইন্ডিয়ান পণ্যে ভরা। বিশ্বাস করেন আপনি গিয়ে দেখেন, আমরা দেখেছি, জরিপ করে দেখেছি আমরা। সুতরাং সে আন্দোলন খুব একটা পায়নি। এখন কি করণীয় আছে? এখন মাঝপথে আর কি করণীয় আছে? এখন করণীয় শুধু কিভাবে ষড়যন্ত্র করে সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতি ফেলা যায়, আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে একটা করা যায়, বিব্রত করা যায়, তাদের বদনাম করা যায়, সুশৃঙ্খল একটা বাহিনীর নামে কিভাবে বদনামের বোঝা উঠে দেওয়া যায়, সেই কারণে বিশ্ববাসীকে দেখানোর জন্য
একটা মন্দিরে হামলা করে সাধারণত একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে তারা সেখানে। এখানে অন্য কোনো মতামত আমার নেই এবং তদন্ত পরবর্তী সময়ে নিশ্চয়ই আপনারা এটা দেখবেন, বের হয়ে আসবে। আপনাকে ধন্যবাদ।